বলেন এবার চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট কারা? আমি জানি এটা যে ফান, এটা যে মজা, এটুকু আপনি বুঝতে পারছেন, কিন্তু মুশকিল হচ্ছে এই ব্যাপারটা নিয়েই ব্যাপক হইচই গতকাল থেকে শুরু হয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট পাকিস্তান, কিন্তু হোস্টের চেয়ে অনেক গুণ বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া একই ভেন্যুতে সবগুলো ম্যাচ খেলতেছে, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ফলে যেটা হয়েছে যে ইন্ডিয়া 3-4 রকমের অ্যাডভান্টেজ ওই জায়গায় বসে খেলার জন্য পাচ্ছে। এই আলোচনাটা কিন্তু যখন এই যে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি সিদ্ধান্ত হলো তখন থেকেই আছে, তখন থেকেই টুকটাক এই কথাটা হচ্ছিল যে ইন্ডিয়া একটা ভেন্যুতে খেলবে। যদি হাইব্রিড মডেলে হয় তখন এটা অনেক আপত্তি তুলছিলেন যে একটা ভেন্যুতে খেলবে, তার মানে তো ইন্ডিয়া একটা বিশাল বাড়তি সুবিধা পাবে। গতকালকে যেটা হচ্ছে যে ওই যে ঢাকনার মুখ খুলে দেওয়া, সে কাজটা করছেন প্যাট কামিন্স। প্যাট কামিন্স বলছেন যে ইন্ডিয়া সবচেয়ে ভালো দল, নিশ্চয়ই খুব ভালো দল, কিন্তু ইন্ডিয়ার যে সুবিধাটা পাচ্ছে এটা আসলে মারাত্মক বাড়তি সুবিধা পাচ্ছে। ফলে তাদেরকে এই টুর্নামেন্টে হারানো প্রায় অসম্ভব। সেই সুবিধাগুলোকে সেটা আবার ইলাবোরেট করছেন হচ্ছে মাইকা থার্টন আর নাসির হোসেন। ওনরা দুইজন এটা কমেন্ট্রিতে আলোচনায় একদম বিস্তারিত করে বলছেন যে সুবিধাটা কি কি। তো আসেন আমরা আজকে সুবিধার পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করি এবং আমাদের বিবেচনাটাও একটু বলি যে আসলেই এটা দিয়ে ইন্ডিয়া অনেকটা আগায় গেল কিনা। প্রথমে বলি যে এই তিন বিশেষজ্ঞ কি কি সুবিধার কথা বলতেছেন। তিন ধরনের সুবিধা এখানে আছে। প্রথমত হচ্ছে উইকেট। নির্দিষ্ট একটা ভেন্যুতে যেহেতু খেলা হচ্ছে, ফলে ওই ভেন্যুর উইকেটের ক্যারেক্টার কি এটা ইন্ডিয়ার একরকম মুখস্থ হয়ে যাচ্ছে। এই উইকেটের সঙ্গে মানায় নেওয়ার জন্য যা যা করণীয় এবং মানায় নেওয়াটি এদের আসলে এটা হাতের তালুর মতো হয়ে যাচ্ছে। রোজ ওই মাঠে প্র্যাকটিস করতেছে, ওই ড্রেসিং রুমে থাকতেছে এবং ওই উইকেটে রোজ খেলা হচ্ছে, তাদের প্রতিটা ম্যাচ ওই উইকেটে খেলা হচ্ছে। ফলে ফাইনাল পর্যন্ত তাদেরকে আসলে নতুন কিছুর মুখোমুখি হতে হচ্ছে না, একেবারে মুখস্থ যে এই হবে। তাদেরকে কখনোই ভাবতে হচ্ছে না নেক্সট ম্যাচে কি হবে। এই যে অনিশ্চয়তা থেকে একদম বাদ পড়ে যাওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। 2 নম্বর সুবিধা হচ্ছে ট্রাভেল। ইন্ডিয়া ছাড়া বাকি সব দলকে প্রচুর ট্রাভেল করতে হচ্ছে। বাকি গ্রুপটার দলগুলোকে 3টা ভেন্যুর মধ্যে ট্রাভেল করতে হচ্ছে, পাকিস্তানের কয়েকশো কিলোমিটার দূরে দূরে থাকা 3টা ভেন্যুতে ট্রাভেল করতে হচ্ছে। আর ইন্ডিয়ার গ্রুপে থাকা বাকি যে 3টা দল, মানে বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং পাকিস্তান, তাদের শুধু ভিন্ন ভিন্ন জায়গায় ট্রাভেল করতে হচ্ছে তা না, তাদেরকে দুটো ভিন্ন দেশেও ট্রাভেল করতে হচ্ছে। তাদের কিছু ম্যাচ খেলতে হচ্ছে পাকিস্তানে, কিছু ম্যাচ খেলতে হচ্ছে দুবাইতে, অন্তত পক্ষে একটা ম্যাচ খেলতে দুবাইতে আসতে হচ্ছে। 3 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে স্কোয়াড। বাকি দলগুলো যখন স্কোয়াড করছে তাদেরকে ভিন্ন ভিন্ন কন্ডিশনের কথা মাথায় রাখতে হচ্ছে, যে কখনো আমাকে পেস সহায়ক কন্ডিশনে খেলতে হবে, কখনো ব্যাটিং সহায়ক কন্ডিশনে খেলতে হবে, কখনো স্পিন সহায়ক কন্ডিশনে খেলতে হবে। এবং মাথায় রাখবেন মূলত স্পিন সহায়ক কন্ডিশন মানে স্লো উইকেট শুধুমাত্র দুবাইতে, বাকি জায়গাগুলোতে হয় ফাস্ট বোলিং সহায়ক উইকেট নতুবা ব্যাটিং সহায়ক উইকেট। ফলে দলগুলোকে একটা ব্যালেন্স টিম করতে হয়েছে, নির্দিষ্ট একটা স্ট্রেংথওয়ালা টিম করতে পারে নাই কেউ। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে যে ইন্ডিয়া জানে যে সে সবগুলো ম্যাচ দুবাইতে খেলবে। এটা অনেকটা দ্বিপাক্ষিক সিরিজের দল করার মতো হয়েছে। আপনি যখন গ্লোবাল ইভেন্টের দল করেন তখন কিন্তু আপনি কোনো একটা নির্দিষ্ট স্ট্রেংথের দল করতে পারেন না, আপনার সেরা দলটা আসলে হয় না। এইটা কিন্তু খুব মজার, গ্লোবাল ইভেন্টের দল আপনার সেরা দল না। কারণ গ্লোবাল ইভেন্টে আপনার ওই যে যেটা বললাম ভিন্ন ভিন্ন কন্ডিশনের জন্য মানানসই দল করতে হয়। ফলে আপনি যে একেবারে কোনো একটা নির্দিষ্ট সাইডে প্রচণ্ড শক্তিশালী একটা দল করবেন, এটা করার উপায় নাই, তাহলে অন্য কন্ডিশনের উইকেটে গেলেই আপনি ধরা খেয়ে যাবেন। ইন্ডিয়া এটা একটা বিশাল বিশাল ফায়দা পাইছে, সেটা হচ্ছে তারা জানে যে তারা একটা মাত্র উইকেটে খেলবে এবং সেটা হচ্ছে স্লো উইকেট, দুবাইয়ের স্লো উইকেট। ফলে তারা একটা স্পিন শক্তিশালী একটা দল করে নিয়ে আসছে। বাকিরা কেউ সেটা সাহস পায় না, সুযোগও নাই, কারণ তাহলে অন্য জায়গায় খেলতে পারবে না। ইন্ডিয়া তো অন্য জায়গায় খেলতে হবে না, ফলে ইন্ডিয়া 5-5টা স্পিনার এই দলে অন্তর্ভুক্ত করছে। তার মধ্যে দেখেন 3টা ফিঙ্গার স্পিনার যারা মূলত অলরাউন্ডার, যারা একদম 5 থেকে 7 পর্যন্ত ব্যাট করতেছে। ফলে তারা আরও দুটো প্রয়োজনে বাড়তি স্পিনার স্কোয়াডেই ঢুকায় দিতে পারে এবং সেটাও খুবই বৈচিত্র্যপূর্ণ সব স্পিনার। ফিঙ্গার স্পিনার আছে 3জন, একজন রহস্য স্পিনার আছে, একজন দুর্দান্ত লেগ স্পিনার আছে। ফলে তাদের স্কোয়াডের ডেপথ অন্য যে কারোর চেয়ে বেশি। সেই সুবিধাটাও তারা পাইছে একই ভেন্যুতে খেলার জন্য।
এখন এই যে একই ভেন্যুতে তারা খেলতেছে, এই ব্যাপারটা তো পলিটিক্যাল ডিসিশন, এই ব্যাপারে তো এখন আর আমাদের বলে কোনো লাভ নেই। এটা ইন্ডিয়া তার ক্ষমতা দেখাইছে, ওই যে চিরকালের সেই কথা যে আমরা পাকিস্তান খেলতে যাব না। এখানে আইসিসি না হয়ে যদি ফিফার মতো শক্তিশালী সংগঠন হতো, তাহলে তারা কি বলতো? তারা বলতো যে তোমরা পাকিস্তান খেলতে যাবে না, ওকে ফাইন, তোমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার দরকার নেই। আরেকটা ডিসিশন যেটা হতে পারে যে যদি আইসিসি নিরপেক্ষ হতো, আইসিসির মতো সংস্থাই হতো, তাহলে তারা বলতো যে ঠিক আছে আপনারা যাবেন না, আপনারা শক্তিশালী দেশ, আপনারা যাবেন না, তাহলে আমরা পাকিস্তানি ইভেন্ট করব না, ওকে আমরা এমিরেটসের 3টা ভেন্যুতে করব। এই হাইব্রিড মডেল, মানে একটা দল একটা জায়গায় বসে থাকবে এবং সে মডেলটার মজাটা দেখেন, সে শুধু গ্রুপের ম্যাচটা এখানে খেলবে তা না, সে কিন্তু অলরেডি সেমিফাইনাল কনফার্ম করে ফেলছে ইন্ডিয়া। এখন সেমিফাইনালে তার প্রতিপক্ষ যেই হোক, ওই প্রতিপক্ষকে দুবাই আসতে হবে, সে অন্য কোথাও যাবে না, সে সেমিফাইনালও এখানে খেলবে। এমনকি যদি ফাইনালেও ইন্ডিয়া ওঠে, এবং ওঠার সম্ভাবনাই বেশি, সেক্ষেত্রে ফাইনাল কিন্তু শিফট হয়ে দুবাইতে চলে আসবে, ফাইনাল কিন্তু আর পাকিস্তানে হবে না। ওদিকে আমরা নামে শুনতেছি পাকিস্তানের টুর্নামেন্ট, ফাইনাল কিন্তু তখন দুবাইতে চলে আসবে, এবং যে দল ফাইনালে উঠবে ওই দলকে ফাইনালে আসতে হবে খেলতে। মানে এর চেয়ে বড় তামাশা, এর চেয়ে বড় হাস্যকর ব্যাপার একটা ক্রিকেট টুর্নামেন্ট এটা কিভাবে হয় আমি বুঝতে পারি না, যে একটা নির্দিষ্ট দল একটা ভেন্যুতে খেলবে এবং তোমাকে ওইখানে চলে আসতে হবে। মানে আগের কালের জমিদাররা যেটা করতো, তার ছেলে মেয়ের পড়াশোনা করতে যেতে কষ্ট হবে দূরের স্কুল কলেজে, এটা আমরা প্রচুর গল্প শুনছি ছোটবেলায়। এরকম জমিদার নিজের বাড়িতে একটা স্কুল করে ফেলতো বাড়ির উঠোনে, ওই স্কুলে নিজের ছেলেমেয়েরা পড়তো এবং আশেপাশের বাচ্চারা যেহেতু কাছেই একটা স্কুল হয়েছে ওখানে আসতো। বেশিরভাগ জমিদারের স্কুল, এই যে আমাদের দেশে প্রচুর স্কুল দেখবেন যেগুলোর প্রতিষ্ঠাতা হচ্ছে সেকালের জমিদাররা, বেশিরভাগ স্কুলের গল্প কিন্তু এইটা যে আমার বাচ্চারা বাইরে যাবে না, আমার বাচ্চারা কষ্ট করে, তখন তো হেঁটে যাওয়া ছাড়া উপায় ছিল না, আমার বাচ্চারা কষ্ট করে হেঁটে ওই দূরের স্কুলে যাবে না, তারা বাড়ির উঠোনে বসে খেলবে। সেই জমিদারিটা দেখতে পাচ্ছি আমরা এই সময়, এবং তার ইফেক্টটাও আপনি দেখতে পাচ্ছেন যে একটা দল পুরোপুরি ক্রিকেটের দিক থেকে আনএথিক্যাল এবং খুবই মারাত্মক পরিমাণে সুবিধা পাচ্ছে, যেটা কালকে মাইক আথারটন, নাসির হোসেন, প্যাট কামিন্স সামান্য একটা লাইন বলছে, কারণ প্যাট কামিন্স একটা দলের ক্যাপ্টেন, যদিও সে খেলতে পারতেছে না ইনজুরির জন্য, কিন্তু সে তো আর খুব বেশি আক্রমণাত্মক বলতে পারে না, কিন্তু পরে নাসির হোসেন আর মাইক আথারটন একদম ধুয়ে দিছে, তারা বলছে যে এটা আসলে সিরিয়াস একটা ব্যাপার। নাসির হোসেন যেটা বলতেছিলেন যে ইন্ডিয়া এমনিতেই অনেক শক্তিশালী দল, মানে তাদের কোনো বাড়তি অ্যাডভান্টেজের দরকার নাই, তারা কোনো অ্যাডভান্টেজ ছাড়াই এই টুর্নামেন্ট জেতার যোগ্যতা রাখে, এবং এই টুর্নামেন্টে হট ফেভারিট টিম তারা, যেখানেই খেলা হোক না কেন। এটা যদি সাউথ আফ্রিকাতে খেলা হতো তাও ইন্ডিয়া হট ফেভারিট থাকতো, সেখানে সেই দলটাকে আপনি যখন এতখানি বাড়তি সুবিধা দেন, তখন বাকিদের আর খেলার দরকার হয় না। বাকিদের কারণ ইন্ডিয়ার সঙ্গে কে কম্পিট করবে বলেন এই টুর্নামেন্টে? এই যে ইংল্যান্ড, আমরা বলতেছি ইংল্যান্ড ভালো টিম, ইংল্যান্ডের যদি ইয়েতে খেলতে হয়, দুবাইতে খেলতে হয় ইন্ডিয়ার এগেনস্টে, ইংল্যান্ডের একটা মাত্র স্পিনার আছে, এবং সেই স্পিনারও মানে আপনার এই কন্ডিশনে ইন্ডিয়ান ব্যাটিংকে চেপে ধরার মতো স্পিনার না, আর ইংল্যান্ডের উপায় ছিল না। ইংল্যান্ড যে 2-3টা স্পিনার নিয়ে আসবে, তাহলে এই যে ম্যাচগুলো এর আগে খেলতে হচ্ছে তাদেরকে পাকিস্তানে, এই ম্যাচগুলোতে তার বিপাকে পড়ে যেত। সবগুলো দলকে এই অনিশ্চয়তা এবং এই দুর্বলতা নিয়ে খেলতে হচ্ছে, এবং এটাই গ্লোবাল ইভেন্টের নিয়ম, যে আপনার এইটুকু দুর্বলতা থাকতে হবে, আপনি একটা সাইড শক্তিশালী করে গ্লোবাল টুর্নামেন্ট খেলতে আসবেন না, আপনার সব সাইড শক্তিশালী থাকবে। সেই জিনিসটা ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু খাটতেছে না। ইন্ডিয়া জানে এখানে স্লো উইকেট, সে একগাদা স্পিনার নিয়ে আসছে, এবং যারা স্পিন ভালো খেলে, দেখেন শেষ পর্যন্ত জয়সওয়ালকে বসায় দেওয়ার পিছনে এটা কিন্তু একটা বড় কারণ ছিল, যে তারা মূলত ওই জায়গাটা ফোকাস করতে চাইছে যে যারা স্পিন ভালো খেলে তারাই মূলত এই টুর্নামেন্টটা খেলবে, মানে ওরা পুরোপুরি দুবার উইকেটের জন্য খেলতে আসছে। এই কাজটা শুধু মানুষ করে হোম সিরিজে, বাইল্যাটারাল সিরিজে, যে দ্বিপাক্ষিক সিরিজে আমি আমার সেরা যে কোনো একটা সাইডের সেরা দলটা নামাবো, কারণ ওখানে আমি জানি যে কোন কোন উইকেটে খেলা হবে। তাও দেখেন দ্বিপাক্ষিক সিরিজে আপনাকে তো ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলতে হয়, এখানে সেটাও না, প্রতিদিন সকালে আপনি একই হোটেলে থাকতেছেন, হোটেলটাও বদলাতে হচ্ছে না, কত সুবিধা কত সুবিধা। দ্বিপাক্ষিক সিরিজেও এত সুবিধা মানুষ পায় না। প্রতিদিন ওই হোটেল থেকে বেরোচ্ছেন, বেরোয় একটা নির্দিষ্ট ভেন্যুতে গিয়ে প্র্যাকটিস করতেছেন, কোথায় নেট আপনার মুখস্থ, বিরাট কোহলিকে বলেও দিতে হচ্ছে না যে ওই দিকের নেট, সে নির্দিষ্ট একটা নেটে যাচ্ছে, ওইখানে ফেস করতেছে, নেট বোলারগুলোও মুখস্থ। আপনার যদি 2 ভেন্যুতে খেলতে হতো, তাহলে নেক্সট ভেন্যুতে গিয়ে নেট বোলারও একটা নতুন সেট আপের মুখোমুখি হতে হতো, এখানে তাও নাই, সব মুখস্থ।
ড্রেসিং রুমে কোন চেয়ারটায় বসবেন কি সব কিছু মুখস্থ। এখন এইটাই দুনিয়া অ্যাটলিস্ট ক্রিকেটের দুনিয়াটা এরকম যে এখানে পাওয়ার যার তার অবস্থায় সেকালের জমিদারদের মতো, প্রয়োজনে তার বাড়ি গিয়ে সবাই খেলে আসবে, সে কোথাও যাবে না। এবং সেই জিনিসটা শ্রেষ্ঠতম উদাহরণ দেখতেছি আমরা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বেস্ট অফ লাক ফর দ্য আদার টিম। জানি না কেউ এই প্রতিকূলতা পার হয়ে ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারবে কিনা। সবচেয়ে খারাপ লাগে কি জানেন, যে ইন্ডিয়ার যে দলটা, বিশেষত সৌরভ গাঙ্গুলির সময় থেকে শুরু করে এই এখন পর্যন্ত ইন্ডিয়ার যে দলটা, এই দলটার এই টাইমে 5-7টা ট্রফি জিতে ফেললেও কোনো ভুল ছিল না। এই সময় তারা সেই পরিমাণে ট্রফি জিততে পারে নাই বরং। কিন্তু জানেন এই প্রত্যেকটা ট্রফি যে তারা জিততেছে না, এই জাতীয় ব্যাপারগুলোর জন্য এগুলোর পাশে একটা কালির দাগ লাগানো থাকতেছে। কোনো একদিন তো পৃথিবীর ক্রিকেট মানচিত্র বদলায় যাবে, কোনো একদিন দেখা যাবে এটা ইউএসএ ভিত্তিক হয়ে গেছে বা চায়না ভিত্তিক হয়ে গেছে। তখন কিন্তু ইতিহাসের বইতে এই কথাগুলো লেখা হবে। ইতিহাস থেকে কিন্তু এগুলো মুছে ফেলা যাবে না। কেউ মনে রাখবে না যে ইন্ডিয়ার দলটা এমনিতেই ডিজার্ভিং ছিল। এই দলটা এই সময় বরং এর চেয়ে বেশি জেতার কথা ছিল, তাদের সেই যোগ্যতা ছিল। বরং এদের এই ম্যানেজমেন্টটা কি করে জানেন, এই যে জয়সাটা এরা যেটা করে, যে এই যে পৃথিবীর সবচেয়ে যোগ্য দলটা ইন্ডিয়া, এই দলটার গায়ে কালির দাগ লাগায়। আজকে বিরাট কোহলি, রোহিত শর্মাদের দল, যে দল নিয়ে দুনিয়ায় কেউ চোখ তুলে তাকাতে পারার কথা না, সেই দলটারে অন্য একটা কলঙ্কের মধ্যে ঢুকায় দিচ্ছে। এই টুর্নামেন্ট জিততে এইসব ইন্ডিয়ার জীবনেও লাগে না, এগুলো কোনো টিম তার কাছে দাঁড়াইতে পারবে না। অযথা মানুষের একটা হাসির খোরাক তৈরি করতেছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শুভকামনা।